নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি রয়েছি মদন মোহন হালদার, সহ শিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইল। আজকের আমরা আলোচনা করব দশম শ্রেণীর জৈব রসায়ন। এই অধ্যায়ের ওপরে ইতিমধ্যে আমরা দুটি ক্লাস করেছি। আজকের শুরু হবে তার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি, মূলত সরল জৈব যৌগের আইইউপিএসি নামকরণ। এছাড়াও আলোচনা করব মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এদের শিল্প উৎস ব্যবহার, আর থাকবে এলপিজি এবং সিএনজি এর উৎস এবং ব্যবহার। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই জৈব যৌগের নামকরণ বিষয়টা তোমাদের একটু বলা যাক। প্রথমে যে শুরুর দিকে যখন জৈব যৌগ একের পর এক আবিষ্কার হচ্ছে, সেই সময় কি হতো, তাদের উৎস মানে কোথা থেকে তাদেরকে পাওয়া গেল এবং তাদের বিশেষ যে ধর্ম তার উপরে ভিত্তি করে কিন্তু নামকরণটা শুরু হয়েছিল। যেমন এই আজকের তোমরা যে মিথেন বলে যে গ্যাসীয় পদার্থটিকে চেনো, সেটাকে প্রথমে শুরুর দিকে বলা হতো মার্স গ্যাস। কেন মার্স গ্যাস? না, এই কর্দমাক্ত যে জলাভূমি, যাকে ওয়েটল্যান্ড বা মার্সিল্যান্ড আমরা বলি, সেখানে জৈব বস্তুর যে পচন, তার ফলে এই গ্যাসটি উৎপন্ন হতো। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকে ভূতের আলো বা আলেয়া বলে যেটাকে চেনো, সেখানে কিন্তু এই মিথেন বা মার্স গ্যাসই উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি কর্দমাক্ত জলাভূমিতে মিথেনের সাথে ফসফরাস ডাইহাইড্রাইড বলে আরও একটি পদার্থ, গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়, যেটা কিনা বাতাসের সংস্পর্শে এলে আগুন জ্বলে যায়। আর ওই আগুনেই কি হয়, মিথেনটা জ্বলে ওঠে। ফলে রাতের অন্ধকারে যখন আলো দেখা যায় এরকম খোলা মাঠে, তো স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে মনে হয় ভূতের আলো বা আলেয়া, সেই আসলে কিন্তু মিথেন গ্যাস। আবার দেখো, তাহলে এই জন্যই একে বলা হতো মার্স গ্যাস। এছাড়াও দেখো পিঁপড়ে, লাল পিঁপড়ে, যেটা ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা, এই পিঁপড়ের হুলে থাকে বলে সেখান থেকে যে অ্যাসিড পাওয়া যায় তাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। একইভাবে অ্যাসিটাম ভিনিগার যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও রয়েছে তোমার ইউরিন, ইউরিন থেকে প্রাপ্ত যে পদার্থ তাকে আমরা ইউরিয়া বলি। মাখন, বাটার থেকে প্রাপ্ত যে যৌগ পদার্থ সেটাকে বলা হয় বিউটেন। এছাড়া যে কোনো লেবু জাতীয় মানে সাইট্রাস ফ্যামিলির থেকে প্রাপ্ত যে যৌগ তাকে সাইট্রিক অ্যাসিড। এছাড়াও কাঠের অন্তর্ধূম পাতনে প্রাপ্ত মিথাইল অ্যালকোহলকে বলা হতো উড স্পিরিট। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে, তো দেখো যত জৈব যৌগ আবিষ্কার হতে থাকলো, তাদের সংখ্যা বাড়তে থাকলো, সেই সময় তাদের এই উৎস এবং তাদের যে প্রকৃতি বা রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এইভাবে মনে রাখা এবং তাদেরকে অধ্যয়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়লো। সেই সময় কি হলো, আইইউপিএসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির একটা আন্তর্জাতিক সংস্থা, এরা কি করলো, জৈব যৌগের নামকরণের পদ্ধতি বলল এবং সারা বিশ্ব সেটাকে সেভাবে তার মান্যতা দিয়েছে। এবং বর্তমানে জৈব যৌগের নামকরণ কিন্তু এই আইইউপিএসি পদ্ধতিতেই হয়ে থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, শুধু আইইউপিএসি পদ্ধতিতে মানে এই অর্গানাইজেশন, এরা শুধুমাত্র জৈব যৌগের ক্ষেত্রে নয়, তোমরা পরবর্তীকালে পড়বে বিভিন্ন তোমার জটিল লবণ থেকে শুরু করে এমনকি মৌলিক উপাদানেরও কিন্তু নামকরণের পদ্ধতি এরা বলে থাকেন। যাই হোক, আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু আইইউপিএসি নামকরণ। দেখো এই নামের যে তাদের স্ট্রাকচারে কিন্তু মূলত 5টা অংশ আছে। তাদের যে মেন যে পার্ট সেটা হচ্ছে ওয়ার্ড রুট অর্থাৎ মূল শব্দ। এই মূল শব্দের কিছু আগে কিছু শব্দ থাকে, কিছু থাকে পরে। পরে যেগুলো থাকে তাদেরকে আমরা কি বলি, সাফিক্স বলি, তাই তো? এই সাফিক্স হচ্ছে দু রকমের, একটা হচ্ছে প্রাইমারি সাফিক্স আর একটি হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। আর প্রেফিক্স যেটা আগে থাকে তারও দুটো অংশ, একটা হচ্ছে প্রাইমারি প্রেফিক্স, একটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স। এই প্রত্যেকটার যে প্রেফিক্স বা সাফিক্স বললাম, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অর্থ বহন করে। তো আমরা এখন আলোচনা করব কোনটি কি অর্থ বহন করে। দেখো প্রথমে আছে ওয়ার্ড রুট অর্থাৎ মূল শব্দ। এখানে কি থাকবে, তোমার জৈব যৌগের মধ্যে যে লংগেস্ট যে কার্বন চেন অর্থাৎ দীর্ঘতম ছেদহীন সরলতম যে কার্বন শৃঙ্খল পাওয়া যাবে, সেই কার্বন শৃঙ্খলে যতগুলি তোমার কার্বন পরমাণু থাকবে তার উপরেই ভিত্তি করে কি হয়, এই রুট ওয়ার্ড বা মূল শব্দটি তোমার নির্বাচন করতে হয়। এই দেখো ডান দিকে যে লিস্ট আছে, তাহলে দেখো নাম্বার অফ কার্বন অ্যাটমস যদি 1 হয় তখন ওয়ার্ড রুট কি হয়, মিথ। 2 হলে ইথ, এইভাবে মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এবং তারপরে 10-এর পরে হলেও বেশি হলে আনডেক, ডোডেক, লাইক দ্যাট। ঠিক আছে? আচ্ছা,
এইবার আলোচনা করি প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি অর্থ বহন করে, তার কি অর্থ না, এই যে ওয়ার্ড রুটের পরে দেখো এগুলো কিন্তু না এই যেরকম সন্ধি হয় ঠিক আমরা ওইভাবে পরপর অ্যাড করতে করতে যাবো, হ্যাঁ যোগ করতে যাবো, আমি দেখাবো তোমাদের পরে আরো বুঝিয়ে বলবো ডিটেলসে। এই প্রাইমারি সাফিক্স কি ইন্ডিকেট করে, প্রাইমারি সাফিক্স ইন্ডিকেট করে যে এই যৌগটি সম্পৃক্ত না অসম্পৃক্ত। দেখো এর আগের ক্লাসগুলোতে আমরা এই সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো, প্রয়োজনে আরো একবার দেখে নেবে। দেখো অ্যালকেন যদি হয় অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় তাহলে কি হবে, এই ওয়ার্ড রুট যে আছে তার সাথে এন যোগ হবে, ANE। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, দেখো আইপিএসসি নামকরণ কিন্তু মূলত ইংলিশেই হয়, এরপরে কিন্তু বাংলা মাধ্যমে তোমাদের বাংলায়ও তোমরা তো অবশ্যই লিখবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে মূলত যে নিয়মটা আলোচনা করব তখন কিন্তু একটু ইংলিশেই তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কিভাবে কোন ভাওয়েল থাকলে কি মানে করতে হয় ইত্যাদি ইত্যাদি, শুনতে থাকো। তাহলে প্রাইমারি সাফিক্সে প্রথম যেটা আসছে সম্পৃক্ত হলে কি হবে, যোগ হবে ANE। একইভাবে যদি অসম্পৃক্ত হয়, আর অসম্পৃক্ত তোমরা দু রকম জানো, একটা হচ্ছে দ্বিবন্ধন আর একটা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত যৌগ। যদি ডাবল বন্ড থাকে দ্বিবন্ধন থাকে তখন ইন যোগ হবে ENE, অ্যান্ড যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আইন যোগ হবে YNE। আর যদি এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একাধিক সংখ্যায় উপস্থিত থাকে তাহলে সংখ্যাসূচক কিছু প্রেফিক্স থাকে, যেমন ধরো দুটো যদি থাকে ডাবল বন্ড তার আগে ডাই, বা যদি তিনটে থাকে তাহলে ট্রাই, চারটে থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, হেক্সা, হেপ্টা, লাইক দ্যাট। এটা শুধু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে নয়, আমরা যখন পার্শ্ব শাখা নিয়ে আলোচনা করব, অ্যালকিল মূলক নিয়ে আলোচনা করব, যে কোনো যদি কোনো সংখ্যা একাধিক থাকে তাহলে সংখ্যাসূচক যে প্রেফিক্স হবে সেগুলো কিন্তু ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা যেভাবে বললাম ঠিক সেভাবেই হতে থাকবে। বেশ, দেখো এরপর হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স কি নির্দেশ করে না, তোমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম সমগণীয় শ্রেণী, অর্থাৎ যোগে কোন পরিবারের অন্তর্ভুক্ত অর্থাৎ ফ্যামিলি, এই ফ্যামিলি ডিনোট করে, অর্থাৎ তার মধ্যে প্রধান যে কার্যকরী মূলক উপস্থিত থাকে, কার্যকরী মূলক আমরা পড়িয়েছি, তো কার্যকরী মূলক যে উপস্থিত থাকে সেই অনুযায়ী যোগে তার প্রকৃতি হয়, তাই না? তো সেটা নির্ধারণ করে আমরা এই সেকেন্ডারি সাফিক্স দিকে। দেখো যেমন কার্বক্সিলিক অ্যাসিড COOH যদি থাকে তাহলে এই যে প্রাইমারি সাফিক্সের পরে যেটা যোগ হবে সেটা হচ্ছে ওইক অ্যাসিড, OIC ওইক অ্যাসিড। একইভাবে এস্টার অ্যাসাইল হ্যালাইড থাকলে ওয়েট, বা অ্যালকোহল থাকলে অল, কিটোন থাকলে ওন, অ্যালিয়েট থাকলে অ্যাল, এইভাবে কিন্তু চলতে থাকবে। এখানে উল্লেখযোগ্য যে বিষয় হলো, যখন আমরা প্রাইমারি সাফিক্সের পরে সেকেন্ডারি সাফিক্স বসাবো, যদি সেকেন্ডারি সাফিক্স শুরু হয় কোনো একটা ভাওয়েল দিয়ে তাহলে আগের যে ইটা থাকবে, অর্থাৎ ওই যে প্রাইমারি সাফিক্সের বললাম অ্যালকেন তার এন এর ইনের YNE তার এই ইটা কিন্তু রিমুভ হয়ে যাবে, হ্যাঁ অফ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেখো উপরে যেটা দেওয়া আছে CH3 CH2 CH2OH, তাহলে এখানে দেখো লংয়ের যে চেন তাহলে তিনটে কার্বন আছে, তিনটে যদি কার্বন থাকে তাহলে ওয়ার্ড রুট কি হবে, তিন থাকলে প্রপ, PROP প্রপ, প্লাস যেহেতু দেখো স্যাচুরেটেড, আমি আরো একবার মনে করে দিতে চাই যে স্যাচুরেটেড কিভাবে বুঝবো না, কোনো দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, পুরোটাই থাকবে কি এক বন্ধন, এখানে সেটাই রয়েছে, তো ন্যাচারালি কি যোগ হবে ANE। এরপরে কি হবে OH আছে, তাহলে প্রধান যে প্রাইমারি যে তোমার সাফিক্সের পরে কি যোগ হবে সেকেন্ডারি সাফিক্স, আর OH থাকলে সেকেন্ডারি সাফিক্সে কি নাম আছে দেখো OL। এই অল শুরু হচ্ছে কি দিয়ে, একটা ভাওয়েল দিয়ে, ও দিয়ে, তাহলে আগের যে ছিল সেটা অফ হয়ে যাবে। তাহলে তুমি সন্ধি যোগ করে দেখো PROP প্লাস ANE, ANEর ইটা অফ হবে, তাহলে AN প্লাস OL, তাহলে একসাথে বসালে কি হবে প্রোপানল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে আমরা চলে যাব প্রেফিক্সে। এই প্রেফিক্স আবার দু রকম আছে, আগেই বলেছি। আচ্ছা প্রথম হচ্ছে কি প্রাইমারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্স কি ইন্ডিকেট করে না, সেটা ইন্ডিকেট করে যে জৈব যৌগটি সাইক্লিক না অ্যাসাইক্লিক। যদি বৃত্তাকার হয়, সাইক্লিক হয়, তাহলে দেখো একটা ছবিতে দেখো পেন্টেন যে রয়েছে সাইক্লিক যদি হয় তাহলে তার নামের আগে সাইক্লো এই শব্দটা যোগ হবে অ্যাজ এ প্রেফিক্স। যেমন দেখো সাইক্লোপেন্টেন যদি নর্মাল হতো, যদি স্ট্রেট চেন হতো বা এইভাবে হতো তাহলে আমরা কি বলতাম নর্মাল পেন্টেন বা শুধু পেন্টেন, কিন্তু যেহেতু বৃত্তাকার আছে তাহলে আমরা কি বলবো সাইক্লোপেন্টেন। একইভাবে যদি তিনটে কার্বনের যদি স্ট্রেট চেন থাকতো তাহলে আমরা কি বলতাম প্রোপেন, কিন্তু ওই তিনটে কার্বন যদি বৃত্তাকার যৌগ তৈরি করতো তাহলে আমরা কি বলবো সাইক্লোপ্রোপেন।
বা যদি 4টে কার্বনের স্ট্রেট চেন হতো তাহলে বিউটেন বা নর্মাল বিউটেন, আর যদি ওটারই যদি তোমার বৃত্তাকার বা সাইক্লিক কম্পাউন্ড হয় তখন বলা হবে কি সাইক্লোবিউটেন। তাহলে এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেপটেন। তো খুবই সহজ, নিশ্চয়ই বুঝতে পারছো। বেশ, এরপরে আসছি সেকেন্ডারি প্রেফিক্স। এই আমরা এখন এই যা যা আলোচনা করলাম, মানে প্রাইমারি প্রেফিক্স, আমরা আলোচনা করলাম প্রাইমারি সাফিক্স অ্যান্ড সেকেন্ডারি সাফিক্স, এর বাইরে যা কিছু থাকবে সবই পার্শ্ব শাখা বা সাবস্টিটিউশন হিসাবে বিবেচনা করতে হবে, এবং সেগুলো কোথায় যাবে, সব চলে যাবে তোমার সেকেন্ডারি প্রেফিক্স। দেখো সেকেন্ডারি প্রেফিক্সে কিন্তু নামগুলো আবার আলাদা হয়। যেমন দেখো, যখন ভালো করে তাকিয়ে দেখো, যখন তোমার ও এইচ ছিল 10 নম্বর সিরিয়ালটা দেখো, ও এইচ অর্থাৎ অ্যালকোহল শ্রেণীর যৌগ, যখন এটা প্রধান কার্যকরী মূলক ছিল তখন সাফিক্স ছিল কিন্তু অল, ও এল, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। কিন্তু এই ওএইচ যদি তোমার প্রেফিক্সে যায় তখন তার নাম হবে হাইড্রক্সি বা হাইড্রক্সো। বোঝা গেল? একইভাবে তুমি দেখো, যখন আমরা অ্যালডিহাইড মনে করো সিএইচও, তখন আমরা এই অ্যালডিহাইডকে কিন্তু আমরা বলবো অ্যাল, যখন আমার কোথায় যাবে সেকেন্ডারি সাফিক্স, কিন্তু যখন প্রেফিক্স আসছে তখন তার নাম হয়ে যাচ্ছে ফরমাইল। আবার দেখো কিটোন, সি ডাবল বন্ড ও, কিটোন, যখন সাফিক্স হবে তখন হবে ওন, ও এনই, ওয়ারে যখন প্রেফিক্স আসছে তখন কিন্তু হয়ে যাচ্ছে কিটো বা অক্সো। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা সাফিক্স কোনটা প্রেফিক্স, সত্যি এটা তো বুঝবো কিভাবে? দেখো এখানে একটা কার্যকরী মূলকের প্রায়োরিটি অর্ডার আছে, মানে ঠিক তোমাদের যেমন ক্লাসে রোল নাম্বার হয় সেরকমই। তো যে যত উপরে থাকবে প্রায়োরিটি অর্ডারে, যার রোল নাম্বার যত আগে, তাহলে তাকে দিয়ে কিন্তু মূল নামটা হবে, অর্থাৎ সে যাবে সাফিক্সে। আর সাফিক্স কিন্তু একটি হবে যদি কোনো যৌগের মধ্যে একাধিক কার্যকরী মূলক উপস্থিত থাকে, তখনই এই সমস্যাটা তৈরি হয়। যদিও এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তোমাদের হয়তো ক্লাস 10-এ তো খুব বেশি জটিল কিছু আসবে না, কিন্তু জেনে রাখা ভালো। পরবর্তী ক্ষেত্রে যারা একটু সায়েন্স নিয়ে পড়বে বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে তাদের জেনে রাখা ভালো। যদি কোনো যৌগের মধ্যে একাধিক কার্যকরী মূলক উপস্থিত থাকে তাহলে একটি মাত্র গ্রুপ সিলেক্ট হবে যে প্রায়োরিটি অর্ডারে কি থাকবে, উপরে থাকবে, সে হবে কি সেকেন্ডারি সাফিক্স। আর বাকি যারা থাকবে, সে পার্শ্ব শাখা হোক বা তোমার কোনো কার্যকরী মূলক হোক, সবই চলে যাবে কি সেকেন্ডারি প্রেফিক্স। এবার যদি সেকেন্ডারি প্রেফিক্স একাধিক থাকে তাহলে তাদের নাম লেখার সময় তোমার ইংরেজি বর্ণমালা ক্রম অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে অর্ডার সেটা তোমাকে মেনটেন করতে হবে। বোঝা গেল? বেশ, এবার দেখো আমরা নোমেনক্লেচারে যাব, তার আগে আরো একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, দ্যাট হচ্ছে অ্যালকিল র্যাডিক্যাল। এটা তোমাদের আসবে সবসময়, দেখবে নামের মধ্যে চলে আসবে। এই অ্যালকিল র্যাডিক্যালটা কি না, অ্যালকেন তোমরা পড়েছো CnH2n+2 যার সাধারণ সংকেত, সেখান থেকে যদি একটি হাইড্রোজেন রিমুভ হয় তাহলে যে গ্রুপটা পড়ে থাকে সেটাকে বলা হয় অ্যালকিল র্যাডিক্যাল। দেখো তার জেনারেল ফর্মুলা এই কারণেই হয়েছে CnH2n+1, ওয়ারাস তোমার অ্যালকেনের ছিল কি CnH2n+2, তাহলে সেখান থেকে যদি একটি হাইড্রোজেন রিমুভ হয় তাহলে যেটা পড়ে থাকে CnH2n+1। আর এদের নামটা কিভাবে হবে, দেখো সাফিক্স আছে YL, মানে আইল, বাংলাতে এইভাবে উচ্চারণ করতে পারো আইল। কিরকম, ধরো CH4 থাকলে কি হতো, মিথেন, সম্পৃক্ত যৌগ, মিথেন, মিথ যুক্ত এন। কিন্তু যদি এই CH4 থেকে একটি হাইড্রোজেন রিমুভ হয় তাহলে যে রিমেনিং গ্রুপটা পড়ে থাকে দ্যাট ইজ হচ্ছে CH3, তাহলে রুট ওয়ার্ড কি ছিল মিথ, তার সাথে তুমি এনটা পরিবর্তে লেখো আইল, তাহলে মিথাইল, METHYL, মিথাইল। তাহলে এই একইভাবে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অকটাইল। দেখো পরপর এখানে অনেকগুলো আমি কার্যকরী মূলকের তোমার নমুনা দেওয়া আছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, আবার আইসোপ্রোপাইল যদি ব্রাঞ্চ থাকে, হ্যাঁ যদি ব্রাঞ্চ থাকে দেখো টার্সিয়ারি বিউটাইল আছে, হ্যাঁ এইরকম তোমার অ্যালকিল র্যাডিক্যালগুলো হবে। আচ্ছা, এইবার আমরা সরাসরি চলে যাব নোমেনক্লেচারে। আমরা বোর্ড ওয়ার্ক দেখবো কিভাবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন হয়, তারপর আমরা কার্যকরী মূলক যুক্ত যে সমস্ত যৌগ আছে তার নিয়মগুলোতে ফিরবো। তাহলে চলো দেখা যাক। আচ্ছা, তাহলে দেখো আমরা যেখানে আলোচনায় ছিলাম সেখান থেকে তোমাদের প্রথম শুরু করি অ্যালকেন। দেখো অ্যালকেন কিভাবে তৈরি করবে তোমাদের আরো একটা জিনিস শিখিয়ে দিই। ধরো তুমি কার্বনের এরকম চেন লিখতে থাকবে, হ্যাঁ চেন লিখতে থাকলে, বেশ, তাহলে কটা কার্বন দিয়েছো, 5টা। তাহলে এখানে একটা বন্ধন ছিল, তাহলে এখানে তোমার কি হবে, আরো 3টে হাইড্রোজেন হবে, কার্বনে যেহেতু টেট্রা ভ্যালেন্সি, তাই না? তাহলে এখানে হলো 2, এইভাবে হলো 2, এখানে হলো 3। এইবার দেখো এর আমরা আইপিএইচ নাম কিভাবে করব, তাহলে কটা এখানে কার্বন আছে, 5টা। 5টা যদি কার্বন থাকে তাহলে তোমার রুট ওয়ার্ড কি হবে, পেন্ট। বেশ, তাহলে এখানে পেন্ট।
এরপর আমাদের কি, এটা তাহলে রুট ওয়ার্ড হয়ে গেল। এরপরে কি আসবে, আমার ছিল প্রাইমারি সাফিক্স, যেহেতু এটা সম্পৃক্ত যৌগ এবং অ্যালকেন শ্রেণীর যৌগ, তাহলে এখানে কি যোগ হবে, এন, এ এন ই হলো, আর তো কিছু নেই। তাহলে এই কম্পাউন্ডের নাম কি হয়ে গেল, পেন্টেন। কি পেয়ে গেলে, পেন্টেন। বোঝা গেল? বেশ। যদি এটা অসম্পৃক্ত থাকতো, মনে করো এখানে তুমি একটা দ্বিবন্ধন দিয়ে দিলে, এখানে তুমি একটা দ্বিবন্ধন দিয়ে দিলে, CH ডাবল ওয়ান CH। বেশ, এইবার তাহলে আমাদের দ্বিবন্ধন থাকলে কি হবে, পেন্ট, রুট ওয়ার্ড হয়ে গেল পেন্ট, প্লাস যেহেতু অসম্পৃক্ত যোগ এবং দ্বিবন্ধন, তাহলে কি যোগ করতে হবে, ইন, ই এন ই। মজার ব্যাপার হচ্ছে এইবার দেখো ইনটা কোথায় আছে সেটাকে তোমায় ইন্ডিকেট করতে হবে। কি রকম, তার জন্য নাম্বারিং সিস্টেম করতে হবে, 1 2 3 4 5। আবার দেখো যদি এদিক থেকে করতাম 1 2 3 4 5। এখন প্রশ্ন হচ্ছে বাম দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে দ্বিবন্ধন আমি কোথায় এসে পাচ্ছি, 1 2 3 নম্বর কার্বন এসে। যদি ডান দিক দিয়ে নাম্বারিং করতাম তাহলে 1 2 এ পাচ্ছি দ্বিবন্ধন। তাহলে কোনটা ঠিক, বাম দিক দিয়ে নাম্বারিং করব না ডান দিক দিয়ে করব? তাহলে এই সংক্রান্ত যে নিয়মটা আছে সেটা জেনে নেওয়া যাক। দেখে নাও, দেখো এখানে একটা লংগেস্ট চেন যে তোমার দেওয়া আছে, বক্স করা আছে, দেখতেই পাচ্ছ। এখানে কটা কার্বনের চেন আছে, 6টা কার্বনের চেন আছে। এবং দেখো সেখানে একটা অ্যালকিল গ্রুপ দেওয়া আছে, ব্রাঞ্চ। এখানে অ্যালকিল গ্রুপ থাকুক বা অন্য কোনো কার্যকরী মূলক থাকুক, সবটাই আমরা কিন্তু ডিনোট করব কি হিসাবে, না তার সাইড বা ব্রাঞ্চ চেন হিসাবে। সেক্ষেত্রে দেখো যদি আমরা ডান দিক দিয়ে নাম্বারিং করি তাহলে কি হবে, 2 নম্বরেই পাচ্ছি মিথাইল গ্রুপটা। আর যদি বাম দিক দিয়ে করতাম তাহলে কোথায় পাচ্ছি, দেখো 5 নম্বরে পাবো মিথাইল গ্রুপটা। তাহলে কোনটা ঠিক, এই প্রসঙ্গে যে নিয়মটা আছে সেটা দেখে নাও। এটা হচ্ছে পজিশন অফ দ্য সাবস্টিটিউয়েন্ট, যে কোনো ক্ষেত্রে লোক্যান্ট কোথায় আছে। দেখো এখানে একটা এক্স দিয়ে বোঝানো আছে, যেটা আমি ঠিক এখানে ড্র করেছি 5টা কার্বনের। দেখো প্রথম যেটা আছে 1 2 3 4 নম্বরে তুমি একটা লোক্যান্ট পাচ্ছ, আর পরে যেটা আছে সেটা 2 নম্বরে আছে। এখন এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে দিক দিয়ে নাম্বারিং করলে প্রথম যে ব্রাঞ্চ যেটা থাকবে সেটা সব থেকে কম নাম্বার প্রাপ্ত হবে, তার মানে যেটা সবচেয়ে ক্লোজেস্ট হবে সেটাই হবে সঠিক, এবং যেটা দূরে থাকবে সেটা হচ্ছে ভুল। দেখো যে কারণেই ডান দিকের যে নাম্বারিংটা করা আছে ওখানে লেখা আছে কারেক্ট, ওটা হচ্ছে সঠিক পদ্ধতি, আর এটা হচ্ছে তোমার ভুল পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার বোর্ডে দেখে নাও। দেখো এই যে তাহলে এখানে ছিল, তাহলে আমরা নিয়মটা শিখে ফেলেছি। তাহলে নিয়মে দেখছি যে আমার এইটা হচ্ছে সঠিক পদ্ধতি, এটা হচ্ছে ভুল, অর্থাৎ 2 নম্বরে আছে আমার ইন। এইবার এর পজিশনটা কিন্তু উল্লেখ করতে হবে। কিভাবে উল্লেখ করতে হবে, তাহলে পেন্ট এখানে আমি লিখবো কি 2 ইন, অর্থাৎ 2 নম্বরে আছে। এইবার বলে রাখি যখনই এখানে তুমি 2 দেবে তখন একটা সংখ্যা আর একটা শব্দ, এই সংখ্যা এবং শব্দ এলেই তাদের মাঝখানে কি করতে হবে, একটা হাইফেন চিহ্ন দিতে হবে। দেখো আইপিএসসি নিয়মে কতগুলো এই কমা হাইফেন দেওয়ার নির্দিষ্ট নিয়ম আছে, পরপর আমি বলতে থাকবো, তোমরা শুনতে থাকো। ইচ্ছা মতন কিন্তু কমা হাইফেন দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এই কম্পাউন্ডার নাম কি হলো, অর্থাৎ এই কম্পাউন্ডার নাম কি হলো, পেন্ট হাইফেন 2 ইন। আচ্ছা আমি এদিকেও একটা হাইফেন দিলাম, কেন দিলাম, দেখো যে এখানে একটা তোমার ওয়ার্ড, এখানে একটা নাম্বার, যেখানে ওয়ার্ড এবং নাম্বার পাবে সেখানেই দিতে হবে হাইফেন। আর যদি একাধিক তোমার সংখ্যা থাকে তাহলে সেখানে দিতে হবে কমা। বোঝা গেল? বেশ। এইবার দেখো আমি একটা ত্রিবন্ধন একটা উদাহরণ দেখি। মনে করো তোমার কি আছে, CH3 C ট্রিপল 1 CH হলো। বেশ, এইবার তাহলে এখানে আমার রুট ওয়ার্ড কি আছে, দেখো 3টে কার্বন, 3টে কার্বনের রুট ওয়ার্ড কি হয়, প্রোপ। তাহলে লিখবো কি, প্রোপ হলো, প্রোপ। আচ্ছা এইবার ত্রিবন্ধন থাকলে কি যোগ করতে হবে, আইন। কিন্তু আবার দেখো এখানে পজিশনের ব্যাপার আছে, দেখা যাক পজিশনটা কি হয়। এবার দেখো আমি যদি লেফট দিয়ে করি 1 2 3, আর এটা হলো 1 2 3, বোঝা গেল? আচ্ছা এটার একটা মজার ব্যাপার আছে, শুনতে থাকো। সেটা হচ্ছে দেখো বাম দিক দিয়ে যদি নাম্বারিং করি তাহলে 2 এ পাচ্ছি কি, ট্রিপল বন্ড। আর যদি ডান দিক দিয়ে নাম্বারিং করি তাহলে 1 এ পাচ্ছি ট্রিপল বন্ড। তাহলে অবশ্যই সবসময় এটা সঠিক হবে, এটা ভুল হবে। তাহলে আমাদের নামটা কি হওয়া উচিত, প্রোপ প্লাস 1
তাহলে এ থাকলে কি বলেছিলাম আইন হলো, তাহলে প্রোপ ওয়ান আইন, তার মানে এটা কি হবে প্রোপ প্রোপ ওয়ান আইন। আচ্ছা এই যৌগটা দেখি আর অন্য কিভাবে লেখা যায়। দেখো যদি তোমরা ট্রিপল বন্ড এদিকে দাও তাহলে কি হবে দেখে নাও, তাহলে সিএইচ ট্রিপল বন্ড CH3। দেখো একইভাবে তুমি যদি নাম্বারিং করো 1 2 3 1 2 3, দেখো এভাবেও কিন্তু কি হবে প্রোপ ওয়ান আইনই হবে, অর্থাৎ এর কিন্তু প্রোপ ওয়ান আইন ছাড়া আর অন্য কোনো পজিশনাল আইসোমার পাওয়া সম্ভবপর নয়। ওই জন্য এখানে শুধু প্রোপাইন লিখলেও তুমি সঠিক হবে, আবার যদি কেউ প্রোপ ওয়ান আইন লেখে তাহলেও চলবে। দেখো এই যে আইসোমারের কথা বললাম, তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে থাকি। উপরেটা দেখো, এই যে উদাহরণটা এখানে দেওয়া আছে, আমরা এই 5টা কার্বনের আর আমরা কি তৈরি করতে পারি, মানে অ্যালকিন তৈরি করব। CH3 দেব, দেন হচ্ছে CH ডাবল বন্ড, আচ্ছা এখানে ছিল এখানে দেব না, CH2 CH2 CH 1 2 3 4 CH2, হ্যাঁ এই হলো। দেখো এটারও কিন্তু ফর্মুলা হচ্ছে C5H10, তোমাদের এর আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম পেন্টেন C5H10। দেখো এখানে কি হচ্ছে, তাহলে 5টা এলো তোমার রুট ওয়ার্ডে চলে এলো পেন্ট হলো। বেশ, এবার নাম্বারিং ক্ষেত্রে দেখো 1 2 3 4 অ্যান্ড 5, তাহলে এটা 1 2 3 4 5। নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে ক্লোজেস্ট হচ্ছে, ফলে এটা সঠিক এটা ভুল। তাহলে তোমরা এবার বলো তো নামটা কি হবে, পেন্ট প্লাস কি হবে 1 ইন, তার মানে এটা আমি লিখবো পেন্ট 1 ইন। দেখো আগেরটা ছিল পেন্ট টুইন, এটা হচ্ছে পেন্ট 1 ইন, তার মানে এরা হচ্ছে পরস্পরে কি আইসোমার। আচ্ছা বেশ, এবার আমরা অ্যালকেনের আরো কিছু নমুনা দেখি। দেখো ধরো এই কম্পাউন্ড আছে, এটা আমি লিখেছিলাম শুরুতে পেন্টেন। এখন যদি এর একটা হাইড্রোজেন রিপ্লেস হয় একটা ব্রাঞ্চ দ্বারা, যেটা তোমাদের একটু আগেই স্লাইডে দেখেছো, তাহলে আমরা শিখেছি কি আমাদের নাম্বারিং হবে 1 2 3 4 অ্যান্ড 5। তাহলে এই যে আমাদের লংগেস্ট চেন, এই লংগেস্ট চেন রুট ওয়ার্ডে কটা কার্বন আছে 5টা, ফলে রুট ওয়ার্ড কি হবে পেন্ট। বেশ, এইবার এটা কি আছে একটা অ্যালকিল র্যাডিক্যাল, কটা কার্বনের যুক্ত আছে একটা, তাহলে কি নাম হবে মিথ যুক্ত আইল, তাহলে মিথাইল। এইবার মিথাইল কত নম্বর পজিশন আছে 2 নম্বর পজিশনে 2 মিথাইল। আচ্ছা তাহলে রুট ওয়ার্ডের পরে এবার কি যোগ হবে প্রাইমারি সাফিক্স, তাহলে প্রাইমারি সাফিক্স সম্পৃক্ত যৌগ কি যোগ হবে এন হলো। আচ্ছা এই যে মিথাইল বললাম 2 মিথাইল কোথায় যাবে, তাহলে অবশ্যই প্রেফিক্স, তাহলে কি লিখবো আমি 2 মিথাইল, 2 মিথাইল যোগ হয়ে গেল, তাহলে 2 মিথাইল এটা হচ্ছে প্রেফিক্স। যেহেতু এটা স্ট্রেট চেন আছে সাইক্লিক নেই, ফলে এর প্রাইমারি প্রেফিক্স নেই, আছে কি সেকেন্ডারি প্রেফিক্স 2 মিথাইল, আর আছে কি ওয়ার্ড রুট, আর হচ্ছে তোমার প্রাইমারি সাফিক্স। তাহলে কম্পাউন্ডের নাম কি হলো 2 হাইফেন, যেহেতু শব্দ আর সংখ্যা একই কথা 2 মিথাইল পেন্টেন, 2 মিথাইল পেন্টেন, বোঝা গেল। দেখো যদি এই যৌগটার মধ্যে যদি আমি আরো একটা ব্রাঞ্চ দিতাম, মনে করো এখানে আমি ব্রাঞ্চ দিলাম, এখানে আমি একটা হাইড্রোজেন রিপ্লেস করলাম, আরো একটা মিথাইল যোগ করে দিলাম, এখন দুটো মিথাইল হলো। আমি বলেছিলাম যে দুটো যদি মিথাইল থাকে বা একাধিক থাকে তাহলে সংখ্যা সূচক যে তোমার প্রেফিক্স অর্থাৎ ডাই ট্রাই সেগুলো যোগ হবে। তাহলে কি হবে এবারে দেখো, তাহলে এই যে তোমার পেন্ট তো ছিলই, এখানে পেন্ট তো ছিলই, এইবার এখানে যোগ হবে কি আরো একটা মিথাইল। দেখো মিথাইল কোন পজিশনে আছে, একটা আছে 2 নম্বর পজিশনে, আর একটা আছে কোন নম্বর পজিশনে 3, তাহলে 2 3, তারপরে দুটো থাকার জন্য কি বলতে হবে ডাইমিথাইল, তারপরে কি আছে 5টা কার্বনের জন্য পেন্ট রুট ওয়ার্ড, আর যেহেতু সম্পৃক্ত তাহলে কি হবে পেন্টেন হলো। এইবার দেখো দুটো যেহেতু সংখ্যা তাহলে এখানে কি হবে একটা কমা হবে, আর এই সংখ্যা এবং শব্দ তাহলে এর মাঝে হবে কি হাইফেন, তাহলে এই কম্পাউন্ডের নাম হলো কি 2 3 ডাইমিথাইল পেন্টেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এইবার দেখো CH3
সি, এখানে দিলাম C2H5। আচ্ছা, এখানে দিলাম H, তারপরে দিলাম CH2, এখানে দিলাম CH। একটু একটু জটিলতর দেখা যাক তোমরা কিভাবে করতে পারছো। দেখো এইখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, দেখো আমি লংগেস্ট চেনে কি দেখছি 1 2 3 4 5, 5টা কার্বন আছে। তাহলে আমার রুট ওয়ার্ড কি হবে? পেন্ট। খুব ভালো করে তাকিয়ে দেখো, এটাতে কিন্তু 5টা কিন্তু লংগেস্ট চেনে নেই, তার থেকে বেশি আছে। আরও একবার তোমাদের কম্পাউন্ডকে দেখতে বললাম। দেখো এই যে ইথাইলটা আছে, এটাকে যদি তোমরা ভেঙে লেখো তাহলে কি পাবো? CH2CH3। তার মানে আমি এখানে দুটো কার্বন পাচ্ছি, তাই তো? আচ্ছা, এটাকে যদি যারা একটু অন্যভাবে দেখছো তাদের জন্য বলি, তাহলে এটাকে ভেঙে লিখলাম। কি ভেঙে লিখলাম? CH2CH3। দেখো এইবার কিন্তু লংগেস্ট চেনে তুমি কটা কার্বন পাচ্ছ? 1 2 3 4 5 6। আগে পাচ্ছিলে 5টা, তাহলে এখন হলো 6টা। তাহলে 6টা হলে রুট ওয়ার্ডটা কিন্তু হবে তোমার হেক্স। তোমাকে আগেই বলা হয়েছিল যে কি করতে হবে, কার্বন চেন যেটা তোমাকে সিলেক্ট করতে হবে সেটা দীর্ঘতম, ছেদহীন, সরলতম কার্বন শৃঙ্খল হতে হবে। তার মানে এই নয় যে ওটা সবসময় সোজা থাকবে, ঠিক আছে? এটা একটা কন্টিনিউয়াস চেন হলেই হবে। তাহলে এটা একটা কন্টিনিউয়াস চেন, তাহলে এটা হেক্স আমি পেয়ে গেলাম রুট ওয়ার্ড, বেশ, হেক্স। এবার দেখো নাম্বারিং যখন আমি করব, এই যে 500 শাখাগুলো আছে, সাইড চেনগুলো আছে, তাহলে যে দিক থেকে গেলে কম নাম্বার পাবো, আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে যাই তাহলে 1 2 3, 3-এ পাবো প্রথম চেন, আর এদিক থেকে গেলে 2-এ পাচ্ছি প্রথম চেন 1 2। তাহলে আমার এটা সঠিক। তাহলে এখন তোমরা শিখে ফেলেছো, তাহলে এখন আমরা সরাসরি এটা করতেই পারি। এই হয়ে গেল। তাহলে এবার দেখো তোমার যে সাইড চেনগুলো আছে কোন কোন পজিশনে আছে। একটা আছে 2 নম্বরে আছে, একটা আছে 4 নম্বরে আছে। তাহলে এখানে লেখো 2 এবং 4 ডাইমিথাইল, আর এটার কি হবে? এন, যেহেতু স্যাচুরেটেড কম্পাউন্ড এন, তাহলে এটা হবে 2 4 2, 4, তারপর হাইফেন দিয়ে লেখো ডাইমিথাইল। আচ্ছা একবার ফ্রেশ করে এখানেই লিখে দিই, 2 হচ্ছে 4 ডাই মিথাইল হেক্সেন। দেখো আশা করি তোমরা কিন্তু সবাই বুঝতে পেরেছো, 2 4 ডাইমিথাইল হেক্সেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তাহলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণী যৌগগুলোর ক্ষেত্রে তোমাদের হয়ে গেল। এইবার চলো আমরা দেখি অ্যালকোহল। একটু আগে নিয়মটা দেখে নিই। হ্যাঁ, অ্যালকোহলের নিয়মটা দেখো, যে জেনারেল ফর্মুলা দেখতেই পাচ্ছ CnH2n+1OH। এটা তোমাদের আমি হোমোলোগাস সিরিজ যখন পড়িয়েছিলাম আগের ক্লাসে, সেখানে বলা হয়েছিল। তো এক্ষেত্রে রুলসটা কি আছে? একইভাবে লংগেস্ট কার্বন চেন হলো, তাহলে রুট ওয়ার্ড পেলে, তারপরে তুমি প্রাইমারি সাফিক্স পাবে যেখানে এন, ইন অথবা আইন যোগ হবে। দেন তোমার সেকেন্ডারি যে সাফিক্স অ্যালকোহলের জন্য হবে OL। এবার যেহেতু OL এর ওটা ভাওয়েল, তাহলে অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন, এদের যে ই সেটা কিন্তু কি হবে? রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো বোর্ডে উদাহরণ দেখা যাক। দেখো CH3OH, একদম ছোট্ট কম্পাউন্ড থেকে শুরু করলাম, CH3OH। তাহলে এখানে কটা কার্বন আছে? একটা কার্বন। তাহলে একটা কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হবে? তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছো, দ্যাট ইজ মিথ। আচ্ছা, যেহেতু সম্পৃক্ত যৌগ, যেহেতু কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন নেই, তাহলে এটা হবে এন, মানে প্রাইমারি সাফিক্স। এরপরে অ্যালকোহলের জন্য কি যোগ হবে? OL হলো। এই যে এটা ভাওয়েল আছে, তাহলে এই ওটার জন্য এই ইটা অফ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তাহলে নামটা কি দাঁড়াচ্ছে তোমরা একবার দেখে নাও, METHANOL। তাহলে এবার পড়ো, নামটা কি হলো? মিথানল। অর্থাৎ যেটা আমরা ট্রিভিয়াল নেম বা প্রচলিত নাম আমরা মিথাইল অ্যালকোহল বলতাম, সেটার আইপিএসি পদ্ধতি হলো কি? মিথানল। চলো আরেকটা কার্বন দেখা যাক। তাহলে CH3 CH2OH। তাহলে খুব সহজে বুঝতে পারছো যে দুটো কার্বন যেহেতু আছে, তাহলে রুট ওয়ার্ড কি হবে? ইথ, প্লাস কি হবে? এন, তাহলে ETH, ইথ, প্লাস স্যাচুরেটের জন্য এন, প্লাস অল। এই ওর জন্য এই ইটা অফ হয়ে গেল, তাহলে নামটা এসে গেল কি? ইথানল। হলো? শিখেছ? বেশ। আচ্ছা, এইবার আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, CH3 CH, এখানে একটা OH দিয়ে দিই, এখানে একটা CHOH দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিলাম। চলো আচ্ছা, এইবার কি হবে? কটা কার্বন আছে? 4টে, দেখতেই পাচ্ছ। তাহলে 4টেতে নাম্বারিং করে ফেলো, 1 2 3 4। 4টে থাকলে রুট ওয়ার্ড কি হবে? বিউট। সব স্যাচুরেটেড আছে, কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই,
তাহলে কি যোগ হবে এন। আচ্ছা এইবার এখানে তোমার অ্যালকোহল আছে, তাহলে সাফিক্স কি হবে অল। অল বেশ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অল কটা আছে, দুটো, তাহলে সংখ্যাসূচক যে তোমার প্রেফিক্স সেটা যোগ হবে, তাহলে ডাই অল। ডাই অল, এখন ডাই অল এবার কোন কোন পজিশন আছে সেটাও মেনশন করতে হবে, তাহলে কোথায় কোথায় আছে 2 and 3-তে, তাহলে আমি বসাবো 2 and 3। দেখো যেহেতু দুটো সংখ্যা পাশাপাশি বসিয়েছি তাহলে এখানে একটা কমা দিতে হবে, তো কমা দিয়ে দিলাম। এই একটা সংখ্যা একটা শব্দ, তার মাঝে কি একটা হাইফেন দিতে হবে, তাহলে হাইফেন দিলাম। তাহলে এবার এখানে তো এই থাকার জন্য তাহলে এটা তোমার ইটা গেল, তাহলে কি হলো নামটা কি দাঁড়িয়ে গেল, বিউটান 2,3 ডাইঅল। তাহলে এই কম্পাউন্ড নাম হলো বিউটান 2,3 ডাইঅল। তাহলে অ্যালকোহলের নাম শিখে ফেলেছো। চলো পরে দেখা যাক অ্যালডিহাইড। আমরা অ্যালডিহাইডের আগে নিয়মটা জেনে নিই, দেখে নাও। দেখো অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা CnH2n+1 CHO, কারণ বারবার দেখো অ্যালকেনের যে এটা ছিল CnH2n+2, সেখান থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা, CHO মূলক দ্বারা। ঠিক আছে, এখানে এন এর কিন্তু ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু হবে ফর্মালডিহাইড HCHO, তারও নামকরণ আমরা দেখে নেব। এইবার বিষয়টা হচ্ছে এখানে কি যোগ হবে তোমার সেকেন্ডারি সাফিক্স, সেটা হচ্ছে এল, ALL, অর্থাৎ তোমার কার্বন সংখ্যা যোগ হবে তার কি অনুযায়ী, যেটা তোমার লংগেস্ট চেনে থাকবে তার অনুযায়ী রুট ওয়ার্ড, দেন হচ্ছে আসবে তোমার প্রাইমারি সাফিক্স, আর দেন আসবে সেকেন্ডারি সাফিক্স অ্যাজ এ অ্যাল। এগেন দেখো এই যে অ্যাল এর এটাও কিন্তু ভাবেল, ফলে কিন্তু তোমার আগের ইটা কিন্তু অফ হয়ে যাবে। তাহলে এই ধরনের যৌগকে আমরা কি বলি, অ্যালকানেল। দেখে নাও অ্যালকেন, ALKNE, মাইনাস ই হয়ে গেল, মাইনাস ইটা রিমুভ হচ্ছে কেন, আবার বলছি AL এর এটা স্টার্টিং হচ্ছে ভাবেল, তাই হচ্ছে অ্যালকানেল হয়ে গেল। বেশ, এবার বোর্ডে উদাহরণ দেখো। দেখো HCHO, এটার আমরা ট্রিভিয়াল নেম কি জানতাম, ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের আইপিএসি নামটা কি হবে, বেশ, তাহলে কার্বন কটা আছে, একটা, দেখতেই পাচ্ছ একটা, তাহলে এখানে কি হবে মিথ। আচ্ছা যেহেতু স্যাচুরেটেড কম্পাউন্ড তাহলে ডেফিনেটলি এর সাথে অ্যাড হবে এন, আর যেহেতু এটা অ্যালডিহাইড কার্যকরী মূলক আছে তাহলে এল। এই যে এ ভাবেল তার জন্য এই ইটা কি হলো, রিমুভ হয়ে গেল। তাহলে এখানে নামটা কি হবে, পরপর লেখো স্পেলিংটা, METHANAL, উচ্চারণ হবে মিথানেল। তোমরা বাংলায় যারা লিখবে তারা লিখবে মিথানেল, হলো। বেশ, তাহলে নেক্সট কম্পাউন্ড দেখো, CH3 CH2 CHO। বেশ, তাহলে এখানে কটা কার্বন আছে, 3টে কার্বন আছে। 3টে কার্বন থাকলে রুট ওয়ার্ড কি হবে, প্রোপ, প্লাস স্যাচুরেটেড মানে N প্লাস L, তাহলে কি হবে প্রোপানেল। প্রোপানেল। এই প্রসঙ্গে একটা বলে রাখি, এই যে কার্যকরী মূলক কার্বন যুক্ত, সেটা আমরা যখন কার্যকরী মূলক পড়িয়েছিলাম প্রথম ক্লাসে তখন বলেছিলাম যে কার্যকরী মূলক দুই রকমের হয়, একটা হচ্ছে কার্বন ঘটিত, একটা হচ্ছে কার্বন বর্জিত। তো কার্বন ঘটিত বিশেষ করে যে অ্যালডিহাইড, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড করাবো, সেগুলো কিন্তু দেখবে সবসময় টার্মিনাল কার্বন আসবে, অর্থাৎ শেষ প্রান্তে আসবে। ঠিক আছে, আর যদি মাঝখানে আসে তাহলে তার নামটা আবার অন্যরকম হবে, সেগুলো তোমরা পরে শিখবে। তাহলে এটার আমি পেয়ে গেলাম কি প্রোপানেল। আচ্ছা এখানে কোনো অ্যালকিল মূলক কি ব্রাঞ্চ হিসেবে থাকতে পারে, চলো একটা দেখাই যাক না, অসুবিধা কি। দেখো ধরো CH3 CH, এখানে আমি একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে CH2 CHO করে দিলাম। বেশ, তাহলে দেখো আমাদের এই যে নাম্বারিং কার্যকরী মূলক কার্বন থাকলে সে কিন্তু নাম্বার 1 পাবে, অর্থাৎ এই দেখো এখানে 1 2 3 4, তাহলে আমার লংগেস্ট চেন হয়ে গেল। লংগেস্ট চেনে কি আছে, তাহলে 4টে কার্বন থাকার কারণে প্রথমেই আসবে রুট ওয়ার্ড, তাহলে হলো বিউট। যেহেতু স্যাচুরেটেড মানে কার্বন কার্বন দ্বিবন্ধন কোথাও নেই, তাহলে ডেফিনেটলি প্রাইমারি সাফিক্স চলে আসবে এন। বেশ, তারপরে এখানে কি আসবে এল, হলো। আচ্ছা এইবার এই যে সাইড চেন অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক, এর অবস্থানটা কোথায় আছে, 3 নম্বরে আছে। আর কি নামের, মিথাইল, তাহলে 3 মিথাইল, এখানে কি লিখতে হবে 3 মিথাইল। দেখো সংখ্যা শব্দ, তাহলে মাঝে এগেন হচ্ছে হাইফেন, এর এল এর এর জন্য এই ইটা অফ, তাহলে সমস্ত নিয়ম হয়ে গেল। এইবার তোমার যা সন্ধি করে কি দাঁড়াবে, তাহলে 3 মিথাইল বিউটানেল। সো এই কম্পাউন্ডের নাম হলো 3 মিথাইল বিউটানেল। আশা করি তোমরা অ্যালডিহাইডের যে উদাহরণ সেগুলো বুঝতে পেরেছো।
এরপর আমরা চলে যাব কিটোন শ্রেণীর। তাহলে কিটোনের আগে নিয়মটা দেখে নাও। দেখো কিটোনের যে সি ডাবল বন্ড ও আছে, এখানে কি আছে না, দুদিক থেকে দুটো হাইড্রোজেন যখন রিপ্লেস হয়ে গিয়ে একটা বাইভ্যালেন্ট অর্থাৎ যে কার্বন অক্সিজেন বন্ধন হয়েছে, এবং তার দুদিকে কি থাকবে, দুদিকে তোমার অ্যালকিল র্যাডিক্যাল থাকছে। ঠিক আছে, দুদিকে থাকছে অ্যালকিল র্যাডিক্যাল। এই সেই অ্যালকিল র্যাডিক্যাল সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে, যে কারণে জেনারেল ফর্মুলা লক্ষ্য করে দেখো CnH2n+1, তারপর সি ডাবল ওয়ান ও, দ্যাট ইজ কিটোন সিও, দেন লেখা আছে কিন্তু CmH2m+1, মানে এখানে এম আর এন এর ভ্যালু সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে, বাট এটা কি আছে, অ্যালকিল র্যাডিক্যাল আছে। আচ্ছা, আর এই কিটোনের জন্য এর যে তোমার সেকেন্ডারি সাফিক্স সেটা কি হবে, ওন, ও এন ই, ওন। এবং দেখো এই যে ওন, তাহলে এগেন এটা শুরু হচ্ছে কি দিয়ে, ও দিয়ে, এমন একটা ভাবেল, যে কারণে এর কি হবে, এগেন ইটা রিমুভ হবে, এবং কিন্তু সেখান থেকে দেখো অ্যালকানোন কম্পাউন্ড, অর্থাৎ কিটোনযুক্ত যে কম্পাউন্ড তাকে আমরা সাধারণ ভাষায় কি বলি, অ্যালকানোন। আচ্ছা, এইবার উদাহরণ চলো দেখো বোর্ডে। দেখো এটা কিটোন পরিবারের সব থেকে ছোট সদস্য। কেন, আমি যদি এর গঠনটা একটু দেখাই তোমাদের। দেখো এই সি ডাবল ওয়ান ও ছিল, এদিকে একটা র্যাডিক্যাল, আমি দুটো র্যাডিক্যাল কি নিয়েছি, সেম নিয়েছি, অর্থাৎ দুটো অ্যালকিল র্যাডিক্যাল সেম। এখানে যে তোমরা স্লাইডে দেখলে এম আর এন এর ভ্যালু সেম। আচ্ছা, এখানে যদি আমি অ্যালকিল না দিয়ে যদি এইচ দিতাম, যদি আমি এইচ দিতাম, দেখো তো ঠিক এর আগে যে উদাহরণগুলো আমরা দেখছিলাম অ্যালডিহাইড হয়ে গেল না, এই যে সিএইচও গ্রুপ অ্যালডিহাইড হয়ে গেল। ওই জন্য কিটোনের দুদিকে কিন্তু কি থাকবে, অ্যালকিল মূলক থাকবে, যেটা ঠিক আমি এখানে দিয়েছি। তাহলে আবার এটা আমি এখানে দেখছি, এর নামটা তাহলে কি হবে, তিনটে কার্বন আছে, তিনটে কার্বন থাকলে কি হবে, রুট ওয়ার্ড তোমাদের ইতিমধ্যেই সবারই প্রায় মুখস্থ হয়ে গেছে, প্রোপ। আচ্ছা, যেহেতু প্রাইমারি সাফিক্স এন, যেহেতু সম্পৃক্ত যৌগ, তাহলে এন প্লাস কি হবে, ও এন ই। তাহলে এই যে ওটা হচ্ছে ভাবেল, তাহলে এই ইটা অফ হয়ে গেল, তাহলে লিখতে থাকো PROPANONE, প্রোপানন। সো এইটার আমাদের ট্রিভিয়াল নাম ছিল অ্যাসিটোন, আমরা একে প্রচলিত নাম অ্যাসিটোন বলে জানতাম, তার কিন্তু আইপিএসি নাম কি দেখলাম, প্রোপানন। চলো পরেরটা দেখা যাক। তাহলে CH3 CO CH2 CH3, তাহলে আছে কটা, চারটে কার্বন, চারটে থাকলে কি হবে, বিউট, তাহলে বিউট প্লাস এন স্যাচুরেটেড প্লাস ওন, তাহলে আবার এই ইটা রিমুভ, তাহলে নামটা কি হবে, বিউটানোন। তাহলে এই কম্পাউন্ডের আইপিএসি নাম হচ্ছে বিউটানোন। চলো নেক্সট হায়ার কম্পাউন্ড দেখো। দেখো তাহলে পাঁচটা কার্বন দেখা যাক, CH3 CO CH2 CH2 CH3, তাহলে কটা কার্বন আছে, পাঁচটা, তাহলে কি হবে, পেন্ট, তাহলে পেন্ট প্লাস এন প্লাস ওন, তাহলে কি হবে, পেন্টানোন। আচ্ছা, এই কম্পাউন্ডটা যদি নাম লিখি পেন্টানোন, তাহলে কি পুরোপুরি সঠিক হলো, দেখা যাক। দেখো এই কম্পাউন্ডের আরেকটি আইসোমার আমি এখানে ড্র করছি, CH3, জাস্ট সিওর আইসোমার মানে তোমাদের আগে শিখিয়েছি, জাস্ট কার্যকরী মূলকটা আমি তার পজিশনটা চেঞ্জ করলাম। তাহলে এই এটা কি ধরনের আইসোমার বলা হবে, একটু রিভিশন হয়ে যাক। তাহলে এটা হচ্ছে পজিশনাল আইসোমার। এইবার দেখো তাহলে এটারও কি পাঁচটা আছে, পেন্ট, দেখতেই পাচ্ছ 1 2 3 4 5, পাঁচটা কার্বন, তাহলে পেন্ট এন অ্যান্ড ওন, মানে এই একই নিয়মে এরও নাম হবে কি, পেন্টানোন। কিন্তু তাকিয়ে দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি, পেন্টানোন আছে কি কোনো ডিফারেন্স আছে, কি আছে, এর সিওটা দেখো এই পজিশনে আছে, এর সিওটা দেখো এই পজিশন, দুটো পজিশন আলাদা। তাহলে এইবার এই কম্পাউন্ড দুটোকে আমি আলাদা করে চিহ্নিত করব কি করে, তাহলে তোমার নাম্বারিং করতে হবে, যে সিওর অবস্থানটা কোথায় আছে, লোকান্টার দিতে হবে। তাহলে দেখা যাক, আমি 1 2 3 4 5 নাম্বারিং করলাম, এটাও নাম্বারিং করলাম 1 2 3 4 5। তাহলে আমাদের কি শেখানো হয়েছে না, যেদিক থেকে এলে কম নাম্বার পাবে সেটাই হবে তার সঠিক নিয়ম। তাহলে আমি এখানে এটা দেখো, এটা পাচ্ছি 2, এদিক থেকে গেলে পাচ্ছি 4, তাহলে এটা অবশ্যই ভুল, এটা সঠিক। তাহলে এইবার বলো এই যে ওনটা রয়েছে কত নম্বর পজিশন আছে, 2 নম্বরে, তাহলে আমার এখানে কি হবে, 2 ওন। তার মানে আমি এখানে যোগ করব একটা 2 একটা হাইফেন, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কি লিখতে হতো, পেন্টানোন লিখলে হবে না,
আইদার তুমি লেখো 2 পেন্টানন, সেটাও সঠিক বলে বিবেচিত হবে, অথবা বেটার হবে তুমি লেখো পেন্টান 2 ওন, দুটোই লেখা যায়, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো, যদি পেন্টান 2 ওন হয় তাহলে এটা কি হবে। আচ্ছা একবার দেখিয়ে দিই, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন মজার ব্যাপার হচ্ছে এটা দেখো দুদিক দিয়েই করলে একই নাম্বার পাচ্ছে, তাই না, 3 নম্বরে। তাহলে যেদিক থেকে খুশি তোমরা করতেই পারো। তাহলে এটা আমি আইদার লিখতে পারি 3 পেন্টানন, অর কি লিখবো, পেন্টান পেন্টান 3 ওন। তাহলে কিটোনটাও তোমরা বুঝে গেলে। চলো এবার আমরা যাব কার্বক্সিলিক অ্যাসিড, তার নিয়মটা একটু দেখে নেওয়া যাক। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ যে সংকেত জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে CnH2n+1 COOH। সবগুলোই তোমাদের প্রায় চেনা চেনা লাগছে, তার কারণ হচ্ছে যখন সমগণী শ্রেণী পড়িয়েছিলাম আমি আগের ক্লাসে, এগুলো সেখানেই তোমরা শিখেছো। এখানে কার্যকরী মূলক হচ্ছে COOH, আর প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে এর জন্য যে সেকেন্ডারি সাফিক্স অ্যাড হবে সেটা হবে ওইক অ্যাসিড, OIC অ্যাসিড। দেখো এগেন এখানে ওটা যেহেতু ভাবেল, ফলে এখানে ইটা রিমুভ হবে এবং সেখান থেকে হচ্ছে কি অ্যালকানোইক অ্যাসিড, অর্থাৎ যে ধরনের আমরা কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে তাদেরকে বলা হয় কি অ্যালকানোইক অ্যাসিড। তাহলে চলো এবার বোর্ডে উদাহরণ দেখা যাক। প্রথম আসছি একদম সব থেকে ছোট যে ন্যূনতম যে সদস্য, যেটা আমরা আজকে শুরু করেছিলাম, এটার সাধারণ নাম কি ছিল, ফর্মিক অ্যাসিড। ওই যে লাল পিঁপড়ের হুলে পাওয়া যেত ফর্মিকা, সেখান থেকে এসেছিল ফর্মিক অ্যাসিড। আচ্ছা এর আইউপিএসি নাম তাহলে কি হবে, তাহলে যেহেতু আছে একটা কার্বন, তাহলে একটা কার্বন থাকলে রুট ওয়ার্ড তোমরা ইতিমধ্যেই শিখে ফেলেছো, মিথ। স্যাচুরেটেড আছে মানে এন, এবং হচ্ছে ওইক অ্যাসিড, OIC অ্যাসিড। তাহলে এই ওটার জন্য তাহলে এই ইটা কি হবে, রিমুভ হবে। তাহলে এইবার তুমি পরপর লিখে যাও, তাহলে কি হবে, মিথানোইক অ্যাসিড। তাহলে যেটার হচ্ছে আমরা নর্মাল ট্রিভিয়াল নেম বলছিলাম ফর্মিক অ্যাসিড, তার ইউপ্যাক নাম পেয়ে গেলে কি মিথানোইক অ্যাসিড। আচ্ছা এই যে ভিনিগার যেটা বাড়িতে ব্যবহার করো, আমি আজকেরও একবার বলেছি, তোমরা সবাই জানো CH3COOH, যাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাম থেকে এসছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর আইউপিএসি নামটা কি হবে, কটা কার্বন, দুটো কার্বন, তাহলে দুটো কার্বনে খুব সিম্পল নাম কি হবে, ইথ, প্লাস কি হবে স্যাচুরেটেড এন, দেন হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে কি হবে, এখান থেকে এই ও ভাবেল এই ই রিমুভ, তাহলে করে ফেলো ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। দেখো এগুলো কিন্তু খুব একটা কঠিন কিছু নেই, একদম যদি তোমরা নিয়ম মেনে পরপর করতে থাকো, যে যে নিয়মগুলোর কথা বলা হয়েছে, আর সেগুলো যদি তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করতে থাকো না, এগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে, খুব একটা কঠিন কিচ্ছু না। প্রচুর উদাহরণ আমি এখানে দিয়ে দেবো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আইপিএসি নোমেনক্লেচার কিন্তু তোমাদের কাছে একদমই তোমার কোনো কঠিন মনেই হবে না, বুঝেছো। আচ্ছা চলো দেখা যাক পরের স্লাইডে। আচ্ছা আমরা বোর্ডে তোমাদের সমস্ত নিয়মগুলো আলোচনা করলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে এখানে আরো কিছু উদাহরণ আছে, এগুলো বাড়িতে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করবে, তাহলে আইপিএসি নোমেনক্লেচার তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। দেখে নাও এখানে যে স্লাইড যে তোমার এগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, প্রচুর অ্যালকেন, অ্যালকিন, এবং এখানে দেখো ডান দিকে সমস্ত নামের নিয়ম সহ কিন্তু ব্যাখ্যা করা আছে, তার সংকেত সহ। এগুলো তোমরা প্রথমে চেষ্টা করবে না দেখে করার, যদি করতে পারো খুবই ভালো, তাহলে তোমাদের কাছে এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা এরপরে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এলপিজি এবং সিএনজি, এদের শিল্প উৎস এবং ব্যবহার। দেখো প্রথমেই আমরা আলোচনা করি মিথেনের শিল্প উৎস। এর আমরা ইন্ডাস্ট্রিতে আমরা এই মিথেনের পাই কোথা থেকে। দেখো মূলত কয়লার যে অন্তর্দম পাতন, এই অন্তর্দম পাতনটা হচ্ছে ইনঅ্যারোবিক যে ডিস্টিলেশন, অর্থাৎ বায়ুর অনুপস্থিতিতে করা হয়। সেইখানে প্রাপ্ত যে কোল গ্যাস তার মধ্যে প্রায় আয়তন হিসাবে 40% মিথেন থাকে। এছাড়া যে পেট্রোলিয়াম যে খনি মাইন্স থেকে সেখানে যে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল যে গ্যাসগুলো, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রায় 40 থেকে 90% মিথেন থাকে। বায়োগ্যাস তোমরা জানো তার চাহিদা এখন প্রচুর বাড়ছে, তো সেখানে প্রায় 60% মিথেন থাকে। এছাড়াও কিন্তু কয়লার খনির মধ্যে যে গ্যাস পাওয়া যায় তার মধ্যেও কিন্তু মিথেন থাকে। এখন মিথেন আমরা ব্যবহার করবো কোথায়, মূলত মিথেন ব্যবহার করা হয় এদের যে ক্যালোরিফিক ভ্যালু আছে তার জন্য জ্বালানি রূপে কিন্তু মিথেন সব থেকে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও দেখো প্রায়
1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন বায়ুর অনুপস্থিতিতে মিথেন ভেঙে যায়, গিয়ে কার্বন গুঁড়ো এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেই কার্বন গুঁড়ো দিয়ে কি করা হয়, গাড়ির টায়ার বা টাইপ মেশিনের যে ফিতে ছাপাখানা, আগে ছাপাখানা খুব চলতে তোমরা জানো, জুতোর কালি, হ্যাঁ জুতোর কালি তোমরা ব্যবহার করো, সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা জিনিস ব্যাখ্যা করার দরকার, সেটা হচ্ছে এই যে বারবার লেখা হচ্ছে বায়ুর অনুপস্থিতিতে। আচ্ছা, বায়ু থাকলে সমস্যাটা কি হতো? বায়ু থাকলে যে সমস্যাটা হতো, তোমাদের শুরুতেই বলেছি মিথেন অত্যন্ত দাহ্য একটি গ্যাস, হাইড্রোকার্বন। তাহলে বায়ুর অক্সিজেন থাকলেই মিথেন কি হতো, জ্বলে যেত, গিয়ে কি হতো কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হতো। ফলে যে মিথেন ভেঙে গিয়ে তোমার কার্বন গুঁড়ো এবং হাইড্রোজেন উৎপন্ন করছে, এটা কিন্তু হতো না। দেখো, এছাড়াও এই হাইড্রোজেনের শিল্প উৎপাদন, মিথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইডের শিল্প উৎপাদনও কিন্তু আমরা মিথেন ব্যবহার করি। এছাড়া মিথাইল ক্লোরাইড, মেথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো তৈরিতেও কিন্তু তোমার মিথেন ব্যবহৃত হয়। বেশ, এবার আমরা চলে যাব ইথিলিন। ইথিলিনের শিল্প উৎস কিভাবে আমরা পাই, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, আমরা এর আগে বলেছিলাম একটা ক্লাসে যে পেট্রোলিয়ামকে আমরা কিন্তু কি বলি, তরল সোনা। ফলে প্রচুর জিনিস ওখানে কিন্তু পাওয়া যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়া যায়। তার যে ক্র্যাকিং, তাপীয় বিয়োজনে যে উপজাত পদার্থ পাওয়া যায়, তার মধ্যে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাসেও কিন্তু 15% এবং কোল গ্যাসে প্রায় 4% ইথিলিন পাওয়া যায়। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষাগারে বা ইন্ডাস্ট্রিতে আমরা যেটা তৈরি করি, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইথিলিন পাওয়া যায়। দেখো, এখানে বলা আছে নিরুদন, মানে ডিহাইড্রেশন। আমরা এই ইথাইল অ্যালকোহল থেকে ডিহাইড্রেশন অর্থাৎ জল বের করতে পারলে আমরা ইথিলিন পাবো। কিভাবে পাওয়া যায় না, এখানে দুটি বিকারক পদার্থ খুব ব্যবহৃত আছে, সেটা হচ্ছে একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করো, তাহলে টেম্পারেচার প্রয়োজন আছে প্রায় 170 তাপমাত্রা। আর যদি অ্যালুমিনা ব্যবহার করা যায় ইনস্টেড অফ সালফিউরিক অ্যাসিড, Al2O3, তাহলে প্রায় 350 তাপমাত্রা প্রয়োজন। এবং এক অণু ইথাইল অ্যালকোহল থেকে তোমার ইথিলিন পাওয়া যাবে। এই একই অণু থেকে জল বিয়োজিত হয় বলেই এই নিরুদন প্রক্রিয়াটাকে বলা হয় অন্ত আণবিক নিরুদন বা ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। আমরা যখন পরের ক্লাসে যখন ইথাইল অ্যালকোহল বা ইথিলিনের রাসায়নিক বিক্রিয়া পড়বো, তখন আমি তোমাদের এটা বোর্ডে আবার দেখিয়ে দেবো। বেশ, এইবার আসি আমরা ইথিলিনের ব্যবহার। দেখো, ইথিলিনের মূলত যে ব্যবহার, কাঁচা ফল পাকাতে। এখন এখন যে ফল পাকানো হয়, তোমরা পড়েছো গ্যাসিয়াস হরমোন, হ্যাঁ, ফলে ইথিলিনের প্রচুর ব্যবহার হয় সেখানে। এছাড়াও কিন্তু পাকা ফল সংরক্ষণেও কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন রকমের যে অর্গানিক যে সলভেন্ট, ইথিলিন গ্লাইকল, ডাইঅক্সেন, এই দ্রাবক তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, ইথিলিন গ্লাইকলে এখানে যেটা আমি বলেছি অ্যান্টিনক ও অ্যান্টিফ্রিজ যৌগ, এইটা একটু তোমাদেরকে বলা ভালো। দেখো, অ্যান্টিনক, এই যে আমাদের বিভিন্ন আমরা পেট্রোল, ডিজেল বা গ্যাসোলিন যেগুলো ব্যবহার করি গাড়ির জ্বালানি হিসাবে, সেখানে কি হয়, ইঞ্জিনে এগুলো ব্যবহার করা ফলে না ঝাঁকুনি হয়, মানে ভাইব্রেশন হয়। তো সেখানে এই ধরনের পদার্থ মেশানো হয় যাতে এই ঝাঁকুনিটা কম হয়। এগুলোকে বলা হয় অ্যান্টি নকিং সাবস্ট্যান্স। ইথিলিন গ্লাইকল যেটা তৈরি হয় সেটা ব্যবহার হয়। এই ইথিলিন গ্লাইকলটা কিন্তু ইথিলিন থেকেই তৈরি করা হয়। এছাড়া হচ্ছে অ্যান্টিফ্রিজ যৌগ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্টিফ্রিজ কম্পাউন্ড। সেটা হচ্ছে কি, মূলত শীত প্রধান দেশে, যেখানে উইন্টার তোমার কান্ট্রি, সেখানে কি হয়, গাড়ির যে রেডিয়েটার, গাড়ির রেডিয়েটার জল থাকে, তোমরা সবাই জানো। এই জল কি হয়, যখন টেম্পারেচার অনেকটা নেমে যায়, তাহলে ফ্রিজ করে যাবে, করে গেলে কি হয়, বরফ পরিণত হবে। এবং তোমরা সবাই জানো, জল থেকে যখন বরফ তৈরি হয়, তখন তার আয়তনে বেড়ে যায়, তাই নয় কি? তো ফলে গাড়ির রেডিয়েটারে যদি জলটা জমে গিয়ে বরফ হয়ে যায়, তাহলে কি হবে, আয়তনে বেড়ে যাবে এবং প্রচন্ড চাপ তৈরি হবে একটা ভিতর থেকে। ফলে কি হবে, সেটা ফেটে যাবে। ফলে এই যে বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য কি করা হয়, ইথিলিন গ্লাইকল সেখানে মেশানো হয়। এবং তোমরা যখন পরবর্তীকালে জানবে, এটা একটা কলিগেটিভ প্রপার্টি হওয়ার কারণে তার যে ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্ক, সেটা নেমে যায় অর্থাৎ কমে যায়। ফলে পারিপার্শ্বিক যে তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রা কিন্তু ওই জলটা জমে আর বরফ হতে পারে না। আর যদি বরফ না হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছো রেডিয়েটারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এই কারণেই এটাকে বলা হয় অ্যান্টি ফ্রিজ কম্পাউন্ড, সেইভাবে এটা ব্যবহার করা হয়। এরপরেও দেখো, এই যে পলিথিন, পলিস্টাইরিন, ভিনাইল অ্যাসিডেট ইত্যাদি পলিমার, আমরা পলিমারটাও আছে আমাদের পরের ক্লাসে, সেটা আমরা পড়াবো। তখন কিন্তু ইথিলিন ব্যবহার হয়। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মাস্টার্ড গ্যাস, এটা একটা পয়জনাস গ্যাস, এটা তৈরি করতে কিন্তু ইথিলিন ব্যবহৃত হয়। এছাড়া তোমার চিকিৎসায় যে চেতনানাশক, আমাদের যে চেতনানাশক হিসেবে অনেক কিছু ব্যবহার করা হয়, তার মধ্যে 80% ইথিলিন এবং তোমার 20% অক্সিজেনের মিশ্রণ, এটা কিন্তু একটা খুব ভালো অ্যানাস্থেটিক হিসেবে কাজ করে। চলে যাই আমরা অ্যাসিটিলিনের শিল্প উৎস। দেখো, খুব ইম্পর্টেন্ট, প্রথম যেটা লেখা আছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়া অ্যাসিটিলিন উৎপন্ন হয়। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা এই যে বাজারে গিয়ে গ্যাস বেলুন পাও, গ্যাস বেলুন বিক্রি হয় না, তোমরা দেখেছো,
যে কোনো একটা পূজা পার্বণ হলে গ্যাস বেলুন, তো সেটা কি গ্যাস থাকে সেখানে? সেখানে অনেকেই অনেক রকম বলে থাকে, কিন্তু মূলত থাকে তার মধ্যে অ্যাসিটিলিন। দেখবে একটা সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারের মধ্যে কার্বাইড দেওয়া থাকে আর তার মধ্যে জল দেয়। দিলে কি হবে, এই অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় এবং এই অ্যাসিটিলিন গ্যাসটা বায়ুর থেকে হালকা, খুব বেশি নয় যদিও হালকা, কারণ এর বাষ্প ঘনত্ব হচ্ছে তুমি বাষ্পের মধ্যে বের করতে পারবে, দেখো কার্বনের 12×24 আর 2×26 মানে 13, আর বায়ুর ঘনত্ব কত 14.4, ফলে সামান্য হালকা। এই হালকার কারণে কি হয়, বেলুনটা উপরে ওঠে। ওই জন্য দেখেছো ওই যে গ্যাস বেলুন কিন্তু খুব উপরে উঠে যায় না, তাই নয় কি, কিন্তু উপরে ওঠে। তো এই যে কার্বাইড, এটা হচ্ছে তোমার এই অ্যাসিটিলিনটা দিয়ে আমরা গ্যাস বেলুন তৈরি করি। এছাড়াও আমরা এরপরে দেখবো ব্যবহার, দেখবো কার্বাইড ল্যাম্প, হ্যাঁ সেখানে দেখবো। কিন্তু দেখো আরও একটা জায়গায়, মিথেনকে যদি আমরা অতি উচ্চ তাপমাত্রায় খুব কম সময়ের জন্য, খুব যদি স্বাভাবিক চাপেই যদি আমরা করি, তাহলে সেটা তোমার বিয়োজিত হয়ে গিয়ে তাপীয় বিয়োজনে কি হয়, অ্যাসিটিলিন উৎপন্ন করতে পারে। এছাড়াও দেখো কোল গ্যাসের মধ্যে সামান্য পরিমাণে কিন্তু 0.06% অ্যাসিটিলিন থাকে। এই প্রসঙ্গে কোল গ্যাসটা আমাদের অনেকবারই এসছে, আমি একটু বলে রাখবো। কোল গ্যাস কিন্তু সাংঘাতিক বিষাক্ত একটা গ্যাস। তার কারণ মূলত দেখো আমরা এর মধ্যে ইথিলিন খুঁজছি, অ্যাসিটিলিন খুঁজছি, কিন্তু এর একটা বিরাট উপাদান আছে কার্বন মনোক্সাইড। কোল গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড থাকে, অত্যন্ত হাইলি পয়জনাস, আমাদের সরাসরি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে তোমার পুরো ব্লাড সার্কুলেশনে ব্লক করে দেয়। ওই জন্য কিন্তু কোল গ্যাস অত্যন্ত বিষাক্ত। বেশ, এইবার আমরা দেখি অ্যাসিটিলিনের ব্যবহার। দেখো ওয়েল্ডিং করার সময় দেখো অক্সি অ্যাসিটিলিন শিখা প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা তৈরি করতে পারে। আর হচ্ছে কি কার্বাইড ল্যাম্প, যেটা দেখো বাম দিকে আছে, এটা অনেক পুরোনো দিনে তোমরা দেখতে পাবে মেলাতে, গ্রামের দিকে গেলে গ্রামীণ মেলাগুলোতে খুব দেখা যেত। ওই একটু কার্বাইড জল আর উপরে ওই অ্যাসিটিলিন গ্যাসটা আছে, অ্যাসিটিলিন গ্যাস হাইড্রোকার্বন, ফলে জ্বলবে, তোমরা সবাই জানো, একটুখানি আগুন দিলে ওটা জ্বলতে থাকে। আর যেহেতু বায়ুর থেকে হালকা, ফলে গ্যাস সবসময় উপরে উঠবে, নিচের দিকে আগুন লাগার কোনো সম্ভাবনাও থাকে না। তো যাই হোক, এই কার্বাইড ল্যাম্প কিন্তু আগে খুব ব্যবহৃত হতো, এখনো হয় যদিও। এছাড়া কৃত্রিম যে রাবার বা কৃত্রিম তন্তু, প্লাস্টিক, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড তৈরিতে, বেনজিন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল তৈরিতে, এছাড়াও ওয়েস্ট্রন বা এই জাতীয় অদাহ্য যে দ্রাবক সেগুলো তৈরি করতেও কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। এরপর দেখো সিলিন্ডার দেখেই বুঝতে পারছো প্রত্যেকের বাড়িতে আছে প্রায় এলপিজি। এই এলপিজি যে সিলিন্ডার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আসলে এটা কিন্তু একটা গ্যাসীয় উপাদান, কিন্তু এটা কি করা আছে, তরলীকৃত অবস্থায় রয়েছে। এর প্রধান যে উপাদান, মেন যে উপাদান, সেটা কি থাকে, বিউটেন এবং প্রোপেন। এটা কি হয় না, অপরিশোধিত যে পেট্রোলিয়াম, আমি আজকেও একবার বলেছি পেট্রোলিয়ামকে এই জন্যই বলা হয় তোমার তরল সোনা। প্রচুর জিনিস এখানে পাওয়া যায়, যেটা আমাদের মানব কল্যাণের মানে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিস, তার মধ্যে কিন্তু পেট্রোলিয়াম একটা পড়ে। তো দেখো এই যে অপরিশোধিত পেট্রোলিয়ামকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে এখানে ইথেন, প্রোপেন ও বিউটেনের একটা গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায়। এই গ্যাসীয় মিশ্রণটাকে বিশুদ্ধ করে যদি উচ্চ চাপে আমরা শীতল করে তরলীকৃত করি, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। দেখো এর ব্যবহার যখন আমরা বলবো, ব্যবহার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এর তাপন মূল্য 50 কিলোজুল/গ্রাম, অর্থাৎ প্রতি গ্রাম যদি এলপিজি দহন হয়, সেখান থেকে কিন্তু 50 কিলোজুল শক্তি পাওয়া যায়। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রান্নার কাজে, সেটা তোমার বাড়ির রান্না হতে পারে অথবা হোটেলে হতে পারে, অন্য কোথাও হতে পারে, অর্থাৎ রান্নার কাজে। এছাড়াও বর্তমানে দেখবে আমাদের যে সমস্ত মানে আমাদের পেট্রোল ডিজেল চালিত যে সমস্ত গাড়িগুলো ছিল, সেগুলো তো অত্যন্ত বায়ু দূষণ হয় যে কারণে, এবং যেহেতু তোমার এলপিজির দহনে যে গ্যাসীয় উপাদানগুলো তৈরি হয় তোমরা সবাই জানো, যেহেতু হাইড্রোকার্বন, ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে, ফলে সেখানে বায়ু দূষণটা কম হয় বলে এখন প্রায় সমস্ত যানবাহনও কিন্তু এলপিজিতে চলছে। দেখো বাস, ট্রাক, অটোরিকশা দেখলেই দেখতে পাবে সবই এলপিজি চলছে। দেখো এলপিজির আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। কেন হিমায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটা অত্যন্ত উদ্বায়ী মানে কি, বয়লিং পয়েন্ট অনেক কম, ফলে যখনই যেখানে লাগবে সেখান থেকে তোমার কি হবে, বাষ্পীভূত হবে, অর্থাৎ ভেপার স্টেটে যাবে। আর ভেপার স্টেটে যাওয়ার সময় যদি লিকুইড থেকে ভেপারে যায়, তাহলে তার জন্য প্রয়োজনীয় হয় তোমার কি লিন তাপ, এই ল্যাটেন্ট হিট সে সংগ্রহ করবে, সে যেখানেই থাকবে তার আশপাশ থেকে সংগ্রহ করবে। তো ফলে এই কারণে এটাকে কিন্তু আমরা হিমায়ক হিসাবে ব্যবহার করতে পারি। এই প্রসঙ্গে একটা জিনিস বলে দেওয়া ভালো, যে এলপিজির যে প্রধান যে উপাদান, সেটা হচ্ছে এই যে বিউটেন বা প্রোপেন, এগুলো কিন্তু বর্ণহীন এবং গন্ধহীন। তাহলে আমরা যে বাড়িতে সিলিন্ডারটা পাই, সেখানে কিন্তু সামান্য একটু লিক করলেই আমরা একটা বিশেষ গন্ধ পাই। এটা কেন? এটা মূলত তোমার এই এলপিজির মধ্যে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে মেশানো থাকে। কেন মেশানো থাকে? সেটা হচ্ছে যেহেতু
বিউটেন এটা বায়ুর থেকে ভারী, ফলে যখনই এলপিজি লিক করবে বাড়িতে, তাহলে এটা কিন্তু খোলা অন্য গ্যাসি উপাদানের মতো বাইরে বেরিয়ে যাবে না, দেখবো নিচের দিকেই থাকবে। এবং যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, মানে তুমি একটা জাস্ট দেশলাই কাঠি, এমনকি একটা ইলেকট্রিক্যাল স্পার্ক, মানে তুমি সুইচ দিতে গেলেই যদি ওখানে ইলেকট্রিক্যাল স্পার্ক হয়, সেটাও কিন্তু এই এলপিজিতে আগুন ধরে যাওয়ার জন্য যথেষ্ট। যে কারণে কোনো কারণে অসাবধানতা যদি তোমার এলপিজি লিকেজ হয়, তাহলে গৃহকর্তাকে বা বাড়ির লোকজনকে সতর্ক করার জন্য ওর মধ্যে একটা বিশেষ ধরনের যৌগিক পদার্থ মেশানো হয়, তার নাম হচ্ছে ইথাইল মার্ক্যাপটান, C2H5SH তার সঙ্গে। এই ইথাইল মার্ক্যাপটান মেশানো হয় এবং ওইটারই কিন্তু আমরা গন্ধটা পাই, এবং সেটার থেকে আমাদের একটা সতর্ক হওয়া যে এখানে এলপিজি লিকেজটা হয়েছে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বেশ, এইবার আমরা চলে যাই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস। এটাও কিন্তু এখন অত্যন্ত ভালো একটি জ্বালানি। মূলত মিথেন এর উপাদান, যদিও মেন উপাদান হচ্ছে মিথেন, এছাড়াও কিন্তু ইথেন, ইথিন, প্রোপেন, বিউটেন এবং সামান্য পরিমাণ তোমার খুব কম স্ফুটনাঙ্কের পেন্টেনও থাকে। কোথায় আমরা পাই? দেখো, কয়লা খনিতে বা পেট্রোলিয়াম খনিতে তেলের উপর যে গ্যাসীয় পদার্থ সঞ্চিত থাকে, তার উপরে যেটা থাকে সেটাই হচ্ছে তোমার ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস। তাকে কি করা হয়? উচ্চ চাপে, দেখো 200 বার, প্রায় 200 গুণ বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তাকে সংনমিত করে তরলে পরিণত করে অ্যালয় স্টিল নির্মিত সিলিন্ডারে রাখা হয়। দেখতেই পাচ্ছ, এর মূলত ব্যবহার একই, এলপিজিরই মতনের তাপন মূল্য। প্রতি গ্রাম দহনের জন্য 50 কিলোজুল তোমার উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। এবং এই সিএনজি দহনের ফলে পরিবেশ দূষণ অনেক কম হয়, ফলে বর্তমানে যানবাহন পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে কিন্তু সিএনজি ব্যবহৃত হয়। এবং তোমরা জানো, শুধু বিকল্প পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য নয়, আগামী দিনে আমাদের যে জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েল, তাকে যদি সংরক্ষিত করতে হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমাদের কিছু করে যেতে হয়, তাহলে মানে সংরক্ষণ করতে হয়, তাহলে কিন্তু ওই ধরনের জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং এলপিজি সিএনজির মতো জ্বালানির ব্যবহার কিন্তু বৃদ্ধি করতে হবে। বেশ, তাহলে আজকের আমরা যে আলোচনাগুলো করলাম, মূলত শুরু করলাম জৈব যৌগের নামকরণ দিয়ে, এবং তারপর মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, তাদের উৎস, ব্যবহার, এবং তার সাথে ছিল এলপিজি সিএনজির বিস্তারিত আলোচনা। আজকের ক্লাস আপাতত এই পর্যন্ত। তোমরা পুরো বিষয়টাকে খুব ভালোভাবে অধ্যয়ন করো। যদি এই ধরনের কোনো সমস্যা হয়, নিশ্চয়ই তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগ করবে। আর বিশেষ করে আইপিএসসি যে উদাহরণগুলো দেওয়া আছে, প্রচুর উদাহরণ করিয়েছি এবং এখানে স্যাম্পল দেওয়া আছে, বাড়িতে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ভালো থাকো, সুস্থ থাকো।